একের পর এক ঘুম থেকে ফিরে আসারা জানাচ্ছে আয়না ঘরের গল্প। সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার। দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক। হাসিনার সামনে তখন দুইটা কাজ, বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না, এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই, তদন্তও হয় নাই, বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা, এত চাপাচাপি কইরো না। আর 2 নাম্বার হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে, বিএনপি করছে, আমরা করলেই দোষ। তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন। ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না, ওই যে ওইটা। বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমই। তো তাসনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে, তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন? যাই হোক, আজ এইবার দেখি জিয়ার আমলে কি গুম হয়েছিল। গুম বইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ। 1977 সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয়, তারিখটা 2 সেপ্টেম্বর। একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে। 2 অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার ছুড়ে এবং রাইফেলের গুলি ছুড়ে। এটা পুরো পরিকল্পিত সংকেত। এই সংকেত শুই না শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে। এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কুর্মিটলা বিমান ঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয়। প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় 700 সৈন্য এবং বিমান কর্মীরা আক্রমণ করে, যারা অস্ত্র এবং গোলা বারুদ লুট করে। সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিফলেট ছড়ায় দেওয়া হয় সৈনিকদের মাঝে। সকাল 5টায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা, যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল। বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে, দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সেই বিপ্লবী পরিষদের প্রধান। এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর, রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল। এবং এই বিদ্রোহের সময় 11 জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয়। শুধু তাই না, একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তার সন্তান নিহত হয়। গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদ, গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী, উইং কমান্ডার আনোয়ার শেখ, স্কোয়াড্রন লিডার মতিন, ফ্লাইট লেফটেন্যান্ট শওকত জান চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ, ফ্লাইং অফিসার মাহবুল আলম, ফ্লাইং অফিসার আখতারুজ্জামান, পাইলট অফিসার MH আনসার, পাইলট অফিসার নজরুল ইসলাম, পাইলট অফিসার শরীফুল ইসলাম। শুধু এই না, বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের 16 বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে। এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না। রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল, বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল। এখন এটা সেনা বিদ্রোহ হইলে খুনোখুনি করলো, কি করবে সরকার? যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে, তাই তো? ঠিক কি না? নাকি বলবে মেরা সকল শিরক না, তাই বলে কি প্রেম দেব না? সেনা বিদ্রোহ হয়েছে, সেটা দমন করা হয়েছে। সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে, এটা জানে। দায়ীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়েছে। সারা দুনিয়া এটাই নিয়ম। সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে, কোনো আলাদা কিছু ঘটবে না, সম্ভব না। তাহলে জিয়া সরকারের দোষ কোথায়? এটারে গুম কেন বলা হইতেছে? এটার গুম বলার কোনো কারণ আছে? গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কারণ কোর্ট মার্শাল হচ্ছে, তার একটা লিখিত পরিচিত আছে, তো তার একটা আইন আছে, তো তার নাম আছে, তার একটা বিচার হচ্ছে, তো যেরকমই বিচার হোক। প্রেসিডেন্ট ইউনূসের সরকার গুম কমিশন করেছে, সেই গুম কমিশনকে গুম বলে না। না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে, সেজন্য বলে না। যাই হোক, এই যে হাসিনার বয়ান, সেটা তো সে পলিটিক্যালি বলছে, মায়ের কান্না নামে সংগঠন করছে। এটার বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য। কি কি অ্যাসেট বানাইছে? প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে, নাম দিছে গণফাঁসি 77। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে, নাম দিছে নাটের গুরু। আর এটা টেলিছবি করেছে সিআইএ ফান্ডে, নাম হইতেছে আয়েশা। আনিসুল হক আয়েশা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ নিয়া। সেই উপন্যাসকে 2018 সালে টেলিছবিতে রূপ দেয়
একজন পরিচালক, বিশেষ পরিচালক। কে সে? মোস্তফা সারোয়ার ফারুকী। হা, ওইখানে দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমানের আমল কত খারাপ ছিল, হেনা ভোট করেছিল, গুম হইতো। জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল, নিষ্ঠুর শাসক ছিল। বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে। হা, এই মোস্তফা সারোয়ার ফারুকী পত্রিকায় লিখেছে সিনেমার আয়েশার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল। লিখিচ্ছে আয়েশারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয়, তখন সে আবেগ রাষ্ট্রকে যে বিন্দুমাত্র নাড়া দিতে পারে না। ফারুকী স্ট্যাটাস দিয়া জানায় যে কেন ওই সময়ের গুমের কথা বলছে, কেন এখনকার গুমের কথা, মানে হাসিনার আমলের গুমের কথা করছে না, বুঝছাও? মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আওয়ামী লেসপেন্সার, প্রথম আলোর আনিসুল হক আর মোস্তফা সারোয়ার ফারুকীর যে মেল বন্ধন, এটা অনেক দিনের কেমিস্ট্রি। পত্রিকায় লিখিচ্ছে ফারুকীর জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে, তিনি হইলেন সাহিত্যিক আনিসুল হক। উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিল্ম ছাড়াও ফারুকীর প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস, ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত। আহা, মরে যাই। তো ফারুকী তো আয়েশা বানায় তো কাইন্দা বুক ভাসাইছিলা। তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন 2018 সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই 1977-এর ঘটনায়? প্রশ্ন আসে নাই কেন? মনে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল। ফারুকী তখন সিআরআই টাকা দিছিল। তো বুঝলাম সেটা কও নাই তখন। এখন একটা গুম কমিশন হয়েছে, এই প্রফেসর ইউনূসের সরকার, তুমি যে সরকারের মন্ত্রী হয়েছো, ক্যাবিনেটে বসো, সেই সরকার করেছে। সেই 1977 সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে? এখন তো তুমি ক্ষমতাবান, কও ক্যাবিনেটে কও। একটা সৎ উদ্যোগ হইতে পারে, সিনেমা বানাইতে পারো, ক্যাবিনেটে বসতো কবে না যে গুম কমিশন হয়েছে 1977 সালে, গুমের বিচার করো, তদন্ত করো। এখন আবার সে কইবে না, কারণ সিআরআই তো টাকা দিবে না। চালাক মানুষ, এই অতি চালাক মানুষকে কে পছন্দ করলো? হ্যাঁ, অনেকে মনে করে আসিফ নজরুল। হ্যাঁ, না, সেটা ঠিক না। কে আসেন সেটা দেখি। মোস্তফা সারোয়ার ফারুকীকে আসিফ নজরুল সিলেক্ট করে নাই, মানে যত দোষ নন্দ গোষ্ঠ যা হয় সব আসিফ নজরুলের কাঁধে চাপে। ইনফ্যাক্ট মোস্তফা সারোয়ার ফারুকীর সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো। এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে, আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সারোয়ার ফারুকীর ঘৃণিত নামটা প্রস্তাব করছিল। কে সেটা? সে হইতেছে রেজওয়ানা হাসান, সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা,